দূরের এবং কাছের সম্মানিত সকল ভিউয়ার এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সুব্রত সাহা, ওয়ার্কশপ সুপার মেকানিক্যাল টেকনোলজি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট। আমার এই সেশনে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত আছো আমাদের এখনকার জন্য নির্ধারিত বিষয় মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি, ষষ্ঠ পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় নন প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট এর উপরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিলেবাস অনুসারে এই অধ্যায়ে অনেকগুলো আলোচ্য বিষয় আছে, কিন্তু আমরা এই বিষয়টুকুর উপরে আজকে আলোকপাত করার চেষ্টা করব তোমাদের সাথে। সেটি হচ্ছে নন প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের সংজ্ঞা, কম্বিনেশন সেটের গঠন কাঠামো এবং ব্যবহার, সারফেস প্লেট, অ্যাঙ্গেল প্লেট, ভি ব্লকের ব্যবহার এবং যত্ন। যদি এই বিষয়গুলো আমরা আলোচনা করি, তাহলে শিক্ষার্থীবৃন্দ সেশন শেষে আমরা কি কি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবো সেটি আমরা একটু দেখে নেই। সেশন শেষে আমরা নন প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট কি সে সম্পর্কে ধারণা পাবো, কম্বিনেশন সেটের গঠন কাঠামো এবং ব্যবহার সম্পর্কে ধারণা পাবো। আরও আমরা জানতে পারবো সারফেস প্লেট, অ্যাঙ্গেল প্লেট, ভি ব্লক এগুলো কোথায় ব্যবহার হয় এবং কিভাবে এদের যত্নার্থী করতে হয় সে সম্পর্কে আমরা একটি ধারণা অর্জন করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যদি আমাদের প্রত্যাশিত বিষয় হয়, তাহলে আমাদের জন্য নির্ধারিত সময়টাকে আমরা একটু বিভাজন করে নেই যে আমরা কিভাবে এটি আলোকপাত করব। আমাদের জন্য নির্ধারিত সময়কে যদি এইভাবে আমরা বিভাজন করি, আনুমানিকভাবে যে শুভেচ্ছা বিনিময় এবং পূর্ব পাঠের পুনরালোচনা 5 মিনিট, আলোচনা 20 মিনিট, এবং তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নোত্তর বাড়ির কাজের জন্য আমি নির্ধারণ করেছি 5 মিনিট। আনুমানিক এইভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত সেশনে এই বিষয়গুলোর উপরে আলোকপাত করেছিলাম। নিশ্চয়ই তোমাদের সকল কিছু মনে আছে এবং তোমরা সেটি অধ্যয়ন করেছো বলে আমি মনে করি। সেটা হচ্ছে মেট্রোলজির সংজ্ঞা, পরিদর্শনের ক্ষেত্রে প্রিসিশন, অ্যাকুরেসি এবং কস্টের মধ্যকার সম্পর্ক, কোসাইন এরর কি, প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের উপর টেম্পারেচার, প্রেসার এবং অ্যালাইনমেন্টের প্রভাব। মেট্রোলজির সংজ্ঞায় আমরা বলেছিলাম যে পরিমাপ, এটাকে যদি আমরা বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করি, শিখি, বুঝাই, কালচার করি, নার্সিং করি, যা কিছুই করি না কেন, তবে সেটাই হবে হচ্ছে মেট্রোলজি। ঠিক ওর ধারাবাহিকতায় আমরা কিন্তু প্রিসিশন কাকে বলে, অ্যাকুরেসি কাকে বলে এবং এই বিষয়গুলোর সঙ্গে ইন্ডাস্ট্রিতে কস্টের সঙ্গে কি সম্পর্ক, এটা আমরা আলোকপাত করেছিলাম। সেক্ষেত্রে প্রিসিশন আমরা বলেছিলাম যে অনেকগুলো মাপ যদি আমরা গ্রহণ করি, তাহলে তাদের আন্তঃ সম্পর্ক, মাপগুলোর যে পরিমাণ, তাদের মধ্যে আন্তঃ সম্পর্ক, এটাকে প্রিসিশন বলা হয়। এখানে একটি বিষয় তোমাদেরকে বলে রাখতে চাই, ওই আলোচনার ধারাবাহিকতা রেখে পরবর্তীতে আমাদের যে আলোচনাগুলো হবে সেখানে প্রিসিশন, এখানে যেটা গত ক্লাস আলোচনা হয়েছিল সেটা হচ্ছে পরিমাপের উপরে, আর আজকে এবং পরবর্তীতে যে আলোচনাগুলো হবে বিশেষ করে আগামী সেশনে আমরা প্রত্যাশা করছি সেটা হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্টের উপরে। তোমরা দুটো বিষয়কে কিন্তু একটু ভালোভাবে খেয়াল করার চেষ্টা করবে। যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। কোসাইন এরর কি, এটা আমরা বলেছিলাম যে আমরা যদি এমন কোনো মেজারিং ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করি বা মাপ নিতে চেষ্টা করি যেটা নিজের অদক্ষতার কারণেই হোক, ইনস্ট্রুমেন্টের ত্রুটির কারণেই হোক, অ্যালাইনমেন্ট এর একটু গন্ডগোল হয়ে যায়, তাহলে সেই নির্দিষ্ট মাপটি একটু বিকৃতভাবে আমরা পেয়ে যাব। তাহলে একটি ত্রুটি ঘটে গেল, তাই না? সেই ত্রুটিটা যদি আমরা কজ অনুপাতকে ব্যবহার করে আমরা নির্ধারণ করি, তাহলে সেই ত্রুটিটাকে আমরা কোসাইন এরর হিসাবে নির্বাচিত করব এবং ঘোষণা করব। একইভাবে প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা এরকম বলার চেষ্টা করেছিলাম টেম্পারেচার, প্রেসার এবং অ্যালাইনমেন্টের প্রভাবটা কি, সেখানে আমরা এটা দেখার চেষ্টা করেছিলাম যদি এই প্রভাবগুলো বেশি থাকে তাহলে প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট দ্বারা আমরা যথাযথ মাপটি বা যথাযথ কাজটি ঠিকভাবে পাবো না। আশা করি তোমাদের সকল কিছুই মনে আছে। আমরা আজকের আলোচনায় পরিপূর্ণভাবে মনোনিবেশ করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা পরিপূর্ণভাবে প্রস্তুত। প্রথম আলোচ্য বিষয়টি হচ্ছে নন প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের সংজ্ঞা। যে কোনো মেজারিং ইনস্ট্রুমেন্টকে, যে কোনো আমরা পরিমাপ যন্ত্রপাতিকে যদি আমরা বলি তাহলে দুইভাবে হতে পারে। সেটা হচ্ছে একটা হচ্ছে সরাসরি মাপ পাবো, মাপের পরিমাণটা কত জানতে পারবো, আর একটা হচ্ছে আমরা সেই মাপের পরিমাণটা জানার প্রয়োজনে কিন্তু মাপ সম্পর্কে ধারণা পাবো। আমরা এখন যে আলোচনাটা করব সেটা কিন্তু সরাসরি যে প্রত্যক্ষ মেজারিং ইনস্ট্রুমেন্ট, মাপটা সরাসরি পাবো বা ডিরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট বলে আমরা যা কিছু বুঝি
তার উপরেই আমরা আলোচনাটা সীমাবদ্ধ রাখবো। ঠিক আছে তো বন্ধুরা? তাহলে আমরা দেখি, কতগুলো চিত্র দেখতে চেষ্টা করি। সবকিছু মিলিয়ে কিন্তু চিত্রগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হলো। তোমরা যেটা দেখছো সবগুলোই কিন্তু আমাদের নন প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের পর্যায়ভুক্ত। কিন্তু বিষয়টি হচ্ছে কি, আমরা এটাকে কিভাবে সংজ্ঞায়িত করব, এটাই হচ্ছে এখনকার একটি প্রশ্ন। সংজ্ঞার ক্ষেত্রে যদি আমরা এরকম বলার চেষ্টা করি যে যেখানে সূক্ষ্মতার তেমন কোনো প্রয়োজন নেই, সেখানে যে ইনস্ট্রুমেন্টটি ব্যবহার করে আমরা সরাসরি মাপ নিতে চাই বা পাবো, তাহলে সেখানে আমরা বলতে পারবো সেই ইনস্ট্রুমেন্টগুলো নন প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট, তাই তো? কিন্তু তারপরেও কিন্তু প্রশ্ন থেকে যায়, হলো না মনে হয়, মানসিকভাবে আমি খুব তৃপ্ত না। তাই আমরা আরেকটু বিস্তৃত পরিসরে এবং আরেকটু বৈশিষ্ট্যমণ্ডিতভাবে এটাকে আরেক সংজ্ঞায়িত করি। সেটি হচ্ছে এই, এমন কোন ইনস্ট্রুমেন্ট, নিশ্চয়ই মেজারিং ইনস্ট্রুমেন্ট, যা দ্বারা মাপ নিব, কিন্তু মাপ নেওয়ার সময় তার উপরে দৃশ্যমান যে স্কেলটি থাকবে, যে গ্র্যাজুয়েশনগুলো বা ক্যালিব্রেশনগুলো, যে মাপাঙ্কগুলো, দাগাঙ্কনগুলো থাকবে, সেইগুলো দিয়ে বা দ্বারা, ওইগুলোর মাধ্যমে যতটুকু পর্যন্ত সর্বোচ্চ ক্ষুদ্রতম মাপটি গ্রহণ করা সম্ভব, এর মধ্যেই আমি মাপটা নিতে পারবো, অতটুকু পর্যন্ত নিতে পারবো। এর অতিরিক্ত মাপ, ওই অতিরিক্ত সূক্ষ্মতর মাপ আমি ওই মেজারিং ইনস্ট্রুমেন্ট দ্বারা নিতে পারবো না। এরকম বৈশিষ্ট্যমণ্ডিত যদি মেজারিং ইনস্ট্রুমেন্ট হয়, তবেই সেই ইনস্ট্রুমেন্টটাকে বলবো হচ্ছে আমরা নন প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। এই সংজ্ঞাটি তোমাদের নিশ্চিতভাবেই আরো পরিষ্কার হবে যখন আমরা আগামী সেশনে, আগামী তৃতীয় অধ্যায়ে যখন প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আরো একটি নতুন বৈশিষ্ট্য এখানে ইন্ট্রোডিউস করব, অন্তর্ভুক্ত করব, সংজ্ঞায়িত করার চেষ্টা করব, তখনই আরো একটু পরিষ্কার হবে। তো এখন জেনে রাখো আরো পরিষ্কার করে, যে কোনো মেজারিং ইনস্ট্রুমেন্ট, সেই মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে তার উপরে যত সূক্ষ্মতম স্কেলটুকু দাগাঙ্কিত থাকবে, ততটুকু পর্যন্ত মাপ নেওয়া সম্ভব। এরকম যদি অবস্থাটি থাকে, যেখানে অতিরিক্ত আর কোনো স্কেল টেস্কেল থাকবে না, এই অবস্থায় সরাসরি যে স্কেলটি থাকবে, ক্যালিব্রেশন, গ্র্যাজুয়েশন, দাগাঙ্কনগুলো থাকবে, তার মাধ্যমে যতটুকু সূক্ষ্মতর পর্যন্ত মাপ নিতে পারবো, সেই অবস্থায় ওই মেজারিং ইনস্ট্রুমেন্টকে বলা হবে নন প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। আশা করি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আমরা সামনের দিকে আগাই। আমরা এখন পরের আলোচ্য বিষয় হচ্ছে কম্বিনেশন সেটের গঠন কাঠামো এবং ব্যবহার নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখতে চাই কম্বিনেশন সেটের গঠন। এখানে তোমরা একটু দেখে নাও যে কম্বিনেশন সেটের আমরা কি কি অংশ নিয়ে তৈরি। সেটা হচ্ছে সেন্টার হেড, লক স্ক্রু, ব্লেড, প্রোটেক্টর হেড, তারপরে হচ্ছে স্ক্রাইবার, স্পিরিট লেভেল ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি। এগুলোকে যদি আমরা টেবিল আকারে দেখাই, তাহলে আমরা এরকম করে দেখতে পাবো যে এগুলো আমরা 7টি অংশ নিয়ে এটি গঠিত। দেখো, এখানে আমি বিভিন্ন রং দিয়েছি, নিশ্চয়ই একটি উদ্দেশ্য আছে। উদ্দেশ্যগুলো আমরা একটু পরে বলতে চেষ্টা করি। আমি মূলত এর প্রকৃতি অনুসারে এটাকে আমি একটু বিভিন্ন রঙে এটাকে আমি সারিবদ্ধ করার চেষ্টা করেছি। প্রথমে ব্লেডকে নিয়ে আমি বলতে চাই যে ব্লেড হচ্ছে এমন একটি অংশ যার উপরে সকল অংশগুলো ধারণ করবে, ব্যাকবোন হিসেবে, এই কম্বিনেশন সেটের ব্যাকবোন হিসেবে এটি কাজ করবে। তারপরে লক স্ক্রু, সেটি হচ্ছে এই ব্লেডের উপরে অন্যান্য যে অংশগুলো, পারফর্মিং পার্টসগুলো, যেগুলো দিয়ে মূলত কাজ করা হয়, সেই অংশগুলো যখন যখন কাজ করবে তাদেরকে নির্দিষ্ট জায়গায় দৃঢ়ভাবে আবদ্ধ করার প্রয়োজন পড়ে, তখন লক স্ক্রু দিয়ে আমরা সেটাকে দৃঢ়ভাবে সেই জায়গায় আবদ্ধ করব বা করার কাজে ব্যবহার করা হবে। এরপরে সেন্টার হেড, প্রোটেক্টর হেড, স্কোয়ার হেড, এর ব্যবহারগুলো আমরা একটু পরেই দেখবো। তবে এগুলো সবই একই ধরনের যন্ত্রাংশ, যেগুলো দিয়ে বিভিন্ন আমাদের মাপগুলো, কাজগুলো পেতে পারি, সেটা আমরা ওখানে বলার চেষ্টা করেছি। তারপর হচ্ছে দুটো যন্ত্রাংশ আছে, স্ক্রাইবার এবং স্পিরিট লেভেল। স্ক্রাইবারটা হচ্ছে একটি এক্সট্রা অ্যাটাচমেন্ট, কখনো থাকতেও পারে, নাও থাকতে পারে, অধিকাংশ ক্ষেত্রে থাকে। সেটা হচ্ছে এই কম্বিনেশন সেটের কিছু কিছু যন্ত্রাংশ, যেটা দিয়ে সঙ্গে সঙ্গে মাপ নেওয়া যাবে এবং মার্কিং বা লেআউট করার কাজেও ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে স্ক্রাইবারটা দিয়ে আমি ওই লেআউটের কাজটিতে সহযোগিতা পেতে পারি। আর স্পিরিট লেভেল অবশ্যই খেয়াল করে দেখবে, এবং নিশ্চয়ই তোমরা দেখেছো বিভিন্ন সেমিস্টারে, বিভিন্ন প্র্যাকটিক্যাল সেশনে তোমরা দেখেছো যে স্কোয়ার হেড এবং প্রোটেক্টর হেডে দুটো স্পিরিট লেভেল থাকে। যদি আমরা কখনো কখনো লেভেলিং বা সমতলনেস এর যদি কখনো পরিদর্শন করার প্রয়োজন পড়ে, অনুমান করার, অনুভব করার দরকার থাকে, তখন কিন্তু স্পিরিট লেভেলটি আমরা দিয়ে সেটি আমরা
চেষ্টা করি বোঝার। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। আমরা এখন দেখে নিতে চাই এর ব্যবহারগুলো। একটি কম্বিনেশন সেটের বিভিন্ন অংশ নানাবিধভাবে ব্যবহৃত হতে পারে। প্রথম ব্যবহারটা কি? রুলার হিসেবে ব্যবহৃত হতে পারে। তারপর একটি কেন্দ্ররেখা বা কেন্দ্র নির্ণায়ক হিসাবে, তারপর একটি কৌণিক দূরত্ব মাপক হিসাবে, এরপর একটি স্কোয়ার হিসাবে, তারপর একটি মিটার হিসেবে। নতুন নাম মনে হচ্ছে কি? একটু পরেই আমরা এটা বিশ্লেষণ করব। এরপরেই হচ্ছে ডেপথ এবং হাইট গেজ হিসাবে, এবং পরেই হচ্ছে লেভেল নির্দেশক হিসেবে। বেশ কয়েকটির কথা কিন্তু একটু আগেই বললাম, আরও বলবো। আমরা আরেকটু সামনের দিকে আগাই। প্রথমে ব্লেডের কথা যদি চলে আসি, যে ব্লেড কিন্তু ওই একটু আগে যেরকম বললাম সকল অংশকে ধারণ করে রাখবে, এই কাজে সে মূল ভূমিকা পালন করে। কিন্তু সকল অংশ বাদ দিয়েও নিজস্ব একটি সত্তা তার ভিতরে কাজ করে, যে নিজে নিজেই রুলার বা স্ট্রেট এজ হিসেবে আবার ব্যবহৃত হয়, হতে পারে এবং ব্যবহার করা যায়। মনে রাখবে কিন্তু দারুণ একটি কাজ কিন্তু সে করে। কম্বিনেশন সেট কম্বাইন্ডলি কাজ করে বিভিন্ন অংশ, এইটা কিন্তু সকল সময় মাথায় রাখতে হবে। এরপরেই আমরা দেখতে চেষ্টা করব সেন্টার হেডটি কীভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারে। চিত্রেই আমরা দেখতে পাচ্ছি সেন্টার হেড, নিশ্চয়ই অনুমান করা যাচ্ছে। এই চিত্রগুলোকে কিন্তু বলা হয় ইনফোগ্রাফিক্স, অর্থাৎ গ্রাফিক্সের মাধ্যমে ইনফরমেশন দেয়। তুমি তথ্যটি পাশে না থাকলেও কিন্তু অনুমান করে নিতে পারবে এখানে কি বলতে চাওয়া হচ্ছে বা কি বলা হয়, কি বলা যেতে পারে। যাই হোক, আমরা এখানে বলার চেষ্টা করেছি এই যে সেন্টার হেডটি হচ্ছে এমন একটি যন্ত্রাংশ, কম্বিনেশন সেটের নিশ্চয়ই, যেটির মাধ্যমে কোনো একটি সার্কুলার বারের আমরা কেন্দ্রবিন্দুকে নির্ধারণ করতে পারি, কেন্দ্র রেখাকে অঙ্কন করতে পারি, এবং সেই কাজে সেটি ব্যবহার করা হয় মূলত। এরপরে আমরা চলে আসব প্রোটেক্টর হেড, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কম্বিনেশন সেট। এবং বলে রাখি আগামী সেশনগুলোর কোনো একটি জায়গায় কিন্তু বেভেল প্রোটেক্টর আলোচনা হবে, সেখানেও কিন্তু এই কম্বিনেশন সেটের এই প্রোটেক্টর হেডকে যারা আমরা সমন্বয় করে অ্যাডজাস্ট করে লাগাতে পারবো, মাপতে পারবো, তারা কিন্তু বিভেল প্রোটেক্টরকে আরও বেশি প্র্যাকটিক্যালি ইউজ করতে পারবো এবং বুঝতে পারবো। মনে রাখবে কিন্তু বন্ধুরা। ঠিক আছে, আমরা চলে আসি আবার এখনকার আলোচনায়। প্রোটেক্টর হেড, প্রোটেক্টর হেড একটু আগেই যেরকম বলছিলাম যে এটি কিন্তু কোণ মাপার কাজে ব্যবহার করা হয়, ঠিক তাই এটি কিন্তু 0 থেকে 180 ডিগ্রি, একইভাবে এর যে বৃত্তাকার অর্ধবৃত্তাকার যে স্কেলটি আছে সেখানে আবার বিপরীতভাবে 180 থেকে 0 ডিগ্রি এরকম আঙ্গিকে দাগাঙ্কিত থাকে বা লেখা থাকে, আমরা দেখলেই বুঝতে পারবো। বিষয়টা হচ্ছে এর মধ্যে যে কোনো কোণকে সে মাপতে পারে বা লেআউট করতে পারে। কাজটি কিভাবে সম্পাদন করে সেটা হচ্ছে এই রুলার বা ব্লেড এবং প্রোটেক্টর হেডের যে বেজ অংশ, এর মধ্যবর্তী জায়গায় যে কৌণিক দূরত্বটি আছে, এর মধ্যে যে কোনো জায়গায় আমার টার্গেট যে অবজেক্ট তার কোণকে রেখে আমি মাপ নিতে পারি বা মাপ নেওয়া হয় বা মাপ নেওয়া সম্ভব। কিন্তু বিষয়টা হচ্ছে কি, যে আমরা যখন মাপ নিতে যাব তখন কিন্তু এই কম্বিনেশন সেটকে যেভাবে ওই কৌণিক তলগুলোর সঙ্গে সমন্বয় করে যখন আমরা স্থাপন করব, তখন যে কোনো দিকে মাপটি পাই না কেন, আমার কাঙ্ক্ষিত দিকের মাপটি সরাসরি না পেলেও কিন্তু আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ব না। অনেকে কিন্তু হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায়, কোনো কারণ নেই। আমরা কিন্তু জ্যামিতি থেকে সিম্পল যে জিওমেট্রি, সেই সিম্পল জিওমেট্রি থেকে আমরা জানি 180 ডিগ্রির মধ্যে একটি রেখা অঙ্কিত হলে তার একে অপরকে দুটো কোণ হয়, তার একে অপরকে পরিপূরক কোণ বলা হবে। এবং ঠিক এইখানেও ঠিক তাই, আমরা সরাসরি এই কম্বিনেশন সেটের থেকে যে মাপটি পাবো, যে কোনো এক পাশের কৌণিক দূরত্ব থেকে আমরা যেভাবে পড়ি না কোনো, যে পাশ থেকেই আমরা রিডিংটা নিই না কেন, অপর পাশের কৌণিক দূরত্ব বা অ্যাঙ্গেলের মাপ প্রয়োজন পড়লে আমরা কিন্তু 180 ডিগ্রি থেকে বিয়োগ করে, অর্থাৎ পরিপূরক কোণের ধারণা থেকে আমরা সেটি পেয়ে যাব বা পাওয়া হয় বা বের করতে হয়। এটি কিন্তু অবশ্যই তোমরা বিবেচনায় রাখবে। আর একটু আগে যেটা বললাম, ওই বস্তুকে আটকাতে হয়, বাঁধতে হয়, স্থাপন করতে হয়, সেটা হচ্ছে বেজ এবং রুলারের মধ্যবর্তী কৌণিক স্থানে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও সে একটি ইনফোগ্রাফিক্স তোমাদেরকে সামনে তুলে ধরলাম। স্কোয়ার হেডের নানাবিধ ব্যবহার, আরো অসংখ্য ব্যবহার তোমাদেরকে দেখানো সম্ভব হতো। দেখো, নিশ্চয়ই অনুধাবন করতে পারছো একটু আগে আমরা যেটা বলতেছিলাম কতভাবে ব্যবহৃত হতে পারে। দেখো তো কি বলেছি, বলা হচ্ছে স্কোয়ার হেড যেহেতু এর দুটো প্রান্ত আছে, একটি হচ্ছে 45 ডিগ্রির আর একটি হচ্ছে 90 ডিগ্রি প্রান্ত বিশিষ্ট দুটো প্রান্ত তৈরি করা হয়। ঠিক এমন ভাবে তৈরি করা হয়, উদ্দেশ্যটি এই, একটা প্রান্তকে ট্রাই স্কোয়ার হিসেবে ব্যবহৃত হয়। আমরা কিন্তু শীট মেটাল শপে আমরা ট্রাই স্কোয়ার প্রত্যেকেই ব্যবহার করেছি, দেখেছি। উড ওয়ার্কিং শপেও কিন্তু এটি ব্যবহার করা হয়, উড ওয়ার্কিং প্র্যাকটিসে।
কিন্তু আমরা হয়তো বা কম ব্যবহার করে থাকতে পারি, কিন্তু ব্যবহার করা হয় অ্যাসেম্বল বা ফিটিং শপে, উড ওয়ার্কিং শপে অলসো। সেটা হচ্ছে 45 ডিগ্রি কোণটিকে, 45 ডিগ্রি কোণ বিশিষ্ট যে প্রান্তটি, সেটি দিয়ে কিন্তু আমরা ওই 45 ডিগ্রি কোণকে আমরা মাপতে পারি, লেআউট করতে পারি এবং একই সাথে আমরা পরিদর্শনও করতে পারি। এবং এই প্রান্ত বিশিষ্ট যদি একটি স্কোয়ার ইন্ডিভিজুয়ালি তৈরি করা হয়, তখন সেটাকে বলা হয় মিটার স্কোয়ার। সেই কারণে বলা হচ্ছে স্কোয়ার হেডটি নট অনলি স্কোয়ার হেড, দুটো প্রান্ত বিশিষ্ট দুটো পৃথক অ্যাঙ্গেল নিয়ে যেহেতু তৈরি, সেজন্য এই স্কোয়ার হেডটিকে আমরা ট্রাই স্কোয়ার হিসাবে ব্যবহার করতে পারি, মিটার স্কোয়ার হিসাবে ব্যবহার করতে পারি। আশা করি শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। নিচের ছবিগুলোর দিকে তাকিয়ে দেখো এবং পাশের লেখাটি খেয়াল করে দেখো। হাইট গেজ এবং ডেপথ গেজ ব্যবহৃত হয়, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবং একই সাথে এটিও তোমাদের পরিষ্কার, স্পিড লেভেল দ্বারা সমতল পরিদর্শন করার কাজে এবং স্ক্রাইবার দ্বারা মার্কিং বা লেআউট করার কাজ করা যায় বা এই কাজে ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সামনের দিকে এগিয়ে যাই পরবর্তী আলোচনায়। এখন হচ্ছে আমাদের সর্বশেষ আলোচ্য বিষয় সারফেস প্লেট, অ্যাঙ্গেল প্লেট এবং ভি ব্লকের ব্যবহার এবং যত্ন। এই আলোচনাটি শুরু করার আগে একটু জানিয়ে রাখতে চাই তোমাদেরকে, সেটা হচ্ছে প্রত্যেকটি ডিভাইস আলোচনার জন্য আমি 3টি স্টেপ ফলো করবো। একটা হচ্ছে সেটি কি, তারপর হচ্ছে ব্যবহার এবং যত্ন। কি যদি না জানি, অর্থাৎ সেই ডিভাইসটি কি, তাহলে তার ব্যবহার যত্ন জানাটা খুব অযাচিত হয়ে যাবে আমার কাছে মনে হয়। তাই প্রথমে বলতে চাবো সারফেস প্লেট কি। ওকে, সারফেস প্লেট কি দেখি তো। এই চিত্রটি আমাদের কাছে পরিষ্কার কিনা? নিশ্চয়ই প্রত্যেকের কাছে পরিষ্কার। তাহলে জেনে নেই সারফেস প্লেট কি। বর্গাকার বা আয়তাকার, ভারী, কঠিন, উপরিতল খুব মসৃণ এবং সমতল যুক্ত একটি কাঠামো। নিশ্চয়ই তোমাদের যা ভাবো, যে জানো, তার সঙ্গে মিলে গিয়েছে। এরপরে বলা হচ্ছে এর আকৃতি 12x12 ইঞ্চি এত ছোট হতে পারে এবং সর্বোচ্চ 6 ফিট বাই 12 ফিট এবং ওজন 10 টন পর্যন্ত হতে পারে। এর উপরিতলের মসৃণতা টলারেন্স আমরা অনেকেই ধারণা রাখি না বা জানি না, সেটা হতে পারে 0.0115 মিলিমিটারের কম। এত সূক্ষ্ম পর্যন্ত এর উপরিতলের মসৃণতা হতে পারে। আমরা কিন্তু খেয়াল করি না বা বুঝি না বা জানি না, এটি আমাদের অজ্ঞানতা। কিন্তু সত্যিকারভাবে আমাদের ওয়ার্কশপগুলোতে যে সারফেস বুলেটগুলো আছে, আমাদের এটাকে অত্যন্ত যত্ন সহকারে ব্যবহার করা উচিত। এত সূক্ষ্ম এর উপরিতল বিশিষ্ট একটি ইনস্ট্রুমেন্ট, এটাকে খুব যত্ন সহকারে সংরক্ষণ করা উচিত এবং ব্যবহার করা উচিত। এটি তৈরি কোন ম্যাটেরিয়াল দিয়ে? সাধারণত গ্রানাইট দিয়ে তৈরি, কিন্তু পূর্বে কাস্ট আয়রন দিয়ে তৈরি হতো। কিন্তু ইদানিংকালে কি হচ্ছে, নির্দিষ্ট নির্দিষ্ট চাহিদা সাপেক্ষে গ্লাস দিয়েও তৈরি হয় নির্দিষ্ট বৈশিষ্ট্য পাওয়ার জন্য। আরো আধুনিকতম ক্ষেত্রে তোমাদের জেনে রাখা ভালো, তোমরা তো কিছুদিন পর ইন্ডাস্ট্রিগুলোতে যাবে, সেখানে কখনো কখনো সিরামিকের সারফেস প্লেটও ব্যবহৃত হচ্ছে এবং হবে। কিন্তু তোমরা জেনে রাখো, যদি তোমাদের সামনে পড়ে কখনো, আশ্চর্য হবে না। এরপরে হচ্ছে এর সূক্ষ্মতার গ্রেডকে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই। সাধারণত 3টি গ্রেড এটি পাওয়া যায়। একটা হচ্ছে ল্যাবরেটরি গ্রেড, একটা হচ্ছে ইন্সপেকশন গ্রেড এবং একটা টুল রুম গ্রেড। ঠিক আছে তো? কিন্তু তোমাদের অবহিত করে রাখতে চাই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে তোমাদের জানা থাকা উচিত যে এ বাদেও ইনস্ট্রুমেন্টগুলো, ডিভাইসগুলো আমরা যারা ব্যবহার করি, আরও একটু অতিরিক্ত গ্রেড আছে, সেটাকে বলা হয় ওয়ার্কশপ গ্রেড। যে গ্রেডটি সব থেকে কম সূক্ষ্ম বা অসূক্ষ্ম, এইভাবে আমরা ওটাকে সংজ্ঞায়িত করতে পারি। তাহলে ইউজুয়ালি 4 রকমের সূক্ষ্মতা বিশিষ্ট আমরা কিন্তু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি। ঠিক আছে তো বন্ধু, এগিয়ে যাই। ব্যবহার কোথায় ব্যবহার হয়? ইনস্ট্রুমেন্টের সহযোগী হিসেবে ব্যবহৃত হয়, ঠিক না? নিজে কিন্তু কিছু করে না, কিন্তু অন্য ইনস্ট্রুমেন্টকে করতে সহযোগিতা করে। তারপরে কোন কোন ইনস্ট্রুমেন্টকে সহযোগিতা করে? স্কোয়ার, স্ট্রেইট এজ, বিভিন্ন রকমের গেজ ব্লক, সাইন বার, ডায়াল ইন্ডিকেটর, প্যারালেলস, অ্যাঙ্গেল প্লেট, হাইট গেজ, এই জাতীয় ইনস্ট্রুমেন্টকে কাজ করতে সহযোগিতা করে। এরপরেই হচ্ছে এর উপরে রেখে আমরা বিভিন্ন রকমের টুল সেট আপ করতে পারি, মার্কিং বা লেআউট করতে পারি, প্রিসিশন ইন্সপেকশন করতে পারি ইত্যাদি করার জন্য সে খুব চমৎকার একটি হরিজন্টাল রেফারেন্স প্লেন বা তল হিসেবে আমাদেরকে সামনে আবির্ভূত হয়, ব্যবহৃত হয় এবং ব্যবহার করতে সহযোগিতা করে। তোমাদের পাশের চিত্রে কিন্তু আমি ঠিক এর উল্টিয়ে, অর্থাৎ নিচের তলটিকে দেখিয়েছি, একটি মাত্র কারণ এর নিচের তলটি আমাদের এত ভারী সারফেস প্লেট দেখা কখনো সম্ভব হয় না। কিন্তু দেখো এখানে 3টি স্ক্রু আছে, এগুলোকে বলা হয় স্ক্রু, লেভেলিং স্ক্রু। এই লেভেলিং স্ক্রু দিয়ে যখন আমরা জায়গায় প্রতিস্থাপন করবো, এটাকে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে আমরা লেভেলটাকে ঠিক করতে পারি। ওকে, আমরা এগিয়ে যাই সামনের দিকে। এর যত্নাত্মক বিষয়টি দেখব। মাঝে মধ্যে এর ফ্ল্যাটনেস চেক করা উচিত, তা না হলে এটি ঠিকঠাক থাকবে না। তোমাদের কি মনে হয়
একটি ডিভাইস আমরা ব্যবহার করব, কিন্তু তা কখনোই আমরা একটু খেয়াল করে দেখব না যেটা এর অ্যাকুরেসি ঠিক আছে কিনা, এটা যেভাবে কাজ করবে তার ঠিকঠাক মতো করবে কিনা, এটা আমরা কখনো দেখা উচিত কি উচিত না? এটা উচিত, তাই না? এই জন্য আমাদের মাঝে মধ্যে এর ফ্ল্যাটনেস, যেহেতু ফ্ল্যাটনেসটাই এর হচ্ছে একমাত্র মোস্ট প্রায়োবল বা ডিজায়ারেবল হিসাবে আমাদেরকে সহযোগিতার ক্ষেত্রে বৈশিষ্ট্য হিসেবে কাজ করবে, সেজন্য ফ্ল্যাটনেসটাকে আমাদের চেক করতে হবে। তারপরে হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্টকে সারফেস প্লেট থেকে দূরে রাখতে হবে। যত রকমের মেজারিং ইনস্ট্রুমেন্ট বা ডিভাইসকে এর উপরে রেখে কাজ করব, সেগুলোকে একটু দূরে রেখে কাজ করতে হবে সম্ভব মতো, কারণ অসতর্কতার কারণে যদি কখনো এর উপরে ড্রপ করে তাহলেই তার তলটি নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য একটু দূরে রেখে সাবধানে কাজ করতে হবে। এটাই হচ্ছে একটি যত্নের বিষয়। এরপরেই আসবে হচ্ছে ব্যবহারের পূর্বে এর উপরিতলটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এটা কি উচিত না আমাদের? যে কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহারের পূর্বে সুন্দর করে, বিশেষ করে সূক্ষ্ম ইনস্ট্রুমেন্টগুলো অবশ্যই পরিষ্কার করে নেওয়া উচিত। এটাও ঠিক তাই, যেহেতু উপরিতলটির উপরে ধুলা পড়ে থাকতে পারে, অন্য কোনোভাবে ময়লা থাকতে পারে, সেই জন্য এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলে আমাদের ফ্ল্যাটনেসটি যথাযথভাবে পাওয়া যাবে। এর পরের বিষয়টি হচ্ছে সময়ের সাপেক্ষে দীর্ঘদিন ধরে সারফেস প্লেটটি ব্যবহার করছি, দেখা যাচ্ছে কি আমি ওয়ার্কশপে কাজ করি, তাই না? আমার যে পাশটিতে আমার চলাচলের দিকে, সেই দিকটাতেই আমি সকল সময় ইনস্ট্রুমেন্টগুলো রেখে, ডিভাইসগুলো রেখে কাজ করি, কিন্তু অপর পাশটি একটু দূরবর্তী জায়গা, আমি কখনো সেদিকে কাজ করি না, ব্যবহার করি না। তাহলে হবে কি, অপর পাশের সাপেক্ষে এই পাশটি বেশি ব্যবহৃত হওয়ার কারণে এর ফ্ল্যাটনেস বা সূক্ষ্মতা নষ্ট হয়ে যাবে। এটা করা উচিত না। সকল দিকটাকে, সকল তলের সকল ক্ষেত্রটিকে সুসমন্বিতভাবে ব্যবহার করা উচিত। কালে কালে, ধীরে ধীরে, মাঝে মধ্যে আমি কিছুদিন এই এক জায়গায় ব্যবহার করলাম, তারপরে কিছুদিন অন্য জায়গায় ব্যবহার করলাম তলের বিভিন্ন জায়গাকে, তাহলে হবে কি, সমন্বিতভাবে সকল ক্ষেত্রটি পরিপূর্ণভাবে ব্যবহৃত হবে, সকল তলটি একইভাবে ব্যবহার করার সুযোগটা তৈরি হবে। এটি করা উচিত। এরপরে হচ্ছে আমাদের ব্যবহার শেষে, যেটা আমরা সকল ডিভাইসের ক্ষেত্রেই প্রতিপালন করি এবং একটি একটি কমন আমাদের কি বলা যায় টেক কেয়ার প্রসিডিউর, সেটা হচ্ছে মরিচারোধী তেল বা গ্রিস দ্বারা লেপে দেওয়া উচিত, তাই তো? সর্বশেষে যেটা বলা হচ্ছে সেটা আরও গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা কখনো কখনো করি না, করলে আমরা এরপর থেকে করার চেষ্টা করব বা মনে রাখবো। সেটা হচ্ছে দীর্ঘদিন যদি এটি অব্যবহৃত অবস্থা থাকে, তাহলে কাঠের কভার মানে একটু শক্ত কিছু দিয়ে ঢেকে রাখবো, যাতে কিনা এর উপরে কখনো আমার অজান্তে অন্য কেউ এসে ভারী কোনো কিছু হঠাৎ করে রেখে এর উপরিতলটি নষ্ট না করে ফেলতে পারে বা এর উপরিতলটি নষ্ট না হয়ে যায়। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাই অ্যাঙ্গেল প্লেটের দিকে। অ্যাঙ্গেল প্লেট কি? চিত্র দেখেই বুঝতে পারছো, তোমাদের পরিচিত। এটি কি তাহলে? এটি হচ্ছে একটি কাস্ট আয়রনের তৈরি একটি ডিভাইস, পরস্পর এক সমকোণে অবস্থিত দুইটি দৃঢ়তল দ্বারা গঠিত, ঠিক তো? এরপরেই আসবে হচ্ছে তলসমূহে স্লটেড হোল থাকে, অর্থাৎ ছিদ্রযুক্ত হোল থাকে। হোলের আকার আকৃতি কিন্তু অনেকভাবে অনেক রকম থাকতে পারে। তারপরে হচ্ছে দারুণ একটি বৈশিষ্ট্য, আমরা কখনো খেয়াল করে দেখেছি কিনা জানি না, কিন্তু খেয়াল করে এরপর থেকে দেখবে যদি কেউ খেয়াল করে না দেখে থাকো, সেটা হচ্ছে এর যে দুটো পার্শ্বতল, তার যে উচ্চতা, সেটি তুলনায় দৈর্ঘ্যটা একটু বেশি থাকে। এর পরের যে বিষয়টি, সেটি হচ্ছে একটি নোমেনক্লেচার বা এর নামকরণের বিষয়। সেটি যে এই অ্যাঙ্গেল প্লেটটি ইউজুয়ালি কী কারণে ব্যবহার করা, আমরা কিন্তু মনে হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একজন সিনিয়র স্টুডেন্ট হিসেবে আমরা প্রত্যেকেই এটি ব্যবহার করেছি এবং জানি, আমরা যে কোনো যন্ত্রাংশকে আমরা এর সঙ্গে আবদ্ধ করে অন্য কোনো একটি কাজে সহযোগিতা পেতে চাই। কোন ধরনের কাজ করব সেটা একটু পরে দেখতে যাচ্ছি, কিন্তু এই যে আবদ্ধ করে, তার মানে কি ফিক্সিং করব, হোল্ডিং করব, গ্রিপিং করব, ঠিক সেই কারণে নামকরণটি হচ্ছে এরকম, যে ফিক্সচারের ন্যায় কার্যবস্তুকে আবদ্ধ করে ডিভাইস হিসাবে এটি পরিচিত, ঠিক আছে তো? এরপরে আমরা দেখতে চাই এর ব্যবহারটা হচ্ছে মেটাল ওয়ার্কিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। মেটাল ওয়ার্কিং বলতে বোঝাবে মার্কিং এবং মেশিনিং এর ক্ষেত্রে, টেবিলের সাথে সমকোণে ওয়ার্কপিসকে আটকানোর জন্য ব্যবহৃত হয়, বস্তুর সমকোণ পরীক্ষা করতে ব্যবহৃত হয়, ভাইসের অ্যালাইনমেন্ট পরীক্ষা এবং ঠিক করতে ব্যবহৃত হয়। প্রত্যেকটি তোমাদেরকে প্র্যাকটিক্যালি হয়তো কখনো কখনো করার সুযোগ হয়নি, কিন্তু এইরকম কাজগুলো করতে অ্যাঙ্গেল প্লেটকে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে মিলিং অপারেশনে মিলিং টেবিলের এক প্রান্তে স্টপ হিসেবে ব্যবহার করা হয়। সর্বশেষে এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে
অ্যাডজাস্টেবল অ্যাঙ্গেল প্লেট হিসেবে মিলিং অপারেশনে ব্যবহৃত হয়। আমরা পাশের যে চিত্রটি দেখিয়েছি এটি একটি অ্যাঙ্গেল প্লেটের চিত্র এবং এটা হচ্ছে অ্যাডজাস্টেবল অ্যাঙ্গেল প্লেট। এর সমতলটি এর এর যে প্লেটের যে অ্যাঙ্গেল যেটি আছে সেটাকে আমরা ইনক্লাইনেস, হেলানো তলটিকে আমরা বিভিন্ন কোণে ঘুরিয়ে অ্যাডজাস্ট করতে পারি, সেজন্য অ্যাডজাস্টেবল অ্যাঙ্গেল প্লেট বলা হচ্ছে। এটি মিলিং অপারেশনে ব্যবহার করা হয়। এবং সর্বশেষে বলা হচ্ছে যে আমরা এরকম একটি বাড়তি কাজের থেকে পেতে পারি, সেটা হচ্ছে এর সাথে, এটার সাথে না, আমরা ওই ফিক্সড অ্যাঙ্গেল প্লেটের সাথে অন্য কোনো অ্যাটাচমেন্ট ব্যবহার করে এর সাইজকে বাড়িয়ে দিতে পারি। এর যত্নটা খুব সোজা, সেটা হচ্ছে মরিচা দ্বারা আক্রান্ত হতে না দেওয়া এবং নিয়মিত সূক্ষ্মতা যাচাই করা। এরপরেই আমরা চলে যেতে চাই ভি ব্লকে। ভি ব্লকটা কি তাহলে? একটা আয়তকার ব্লক, খুব সিম্পলি কথা, একটা আয়তকার ব্লক, কিন্তু কি কি বৈশিষ্ট্য থাকতে হবে তাহলেই ভি ব্লক হবে? একটা হচ্ছে কাস্ট আয়রন বেস প্লেট তৈরি হবে, আর খুব গুরুত্বপূর্ণ 90 ডিগ্রি কোণের গ্রুপ কাটা থাকতে হবে। শুধু তাই না, আরও একটু কথা বলতে হবে, সেটা হচ্ছে আয়তকার স্লট করা থাকতে হবে। কোন দিকে? 4টি তলেই, অর্থাৎ দুটো প্রান্ত বিশিষ্ট যেটা কিনা লম্বার দিক সেটি বাদে আর 4টি তলেই ওর আয়তকার স্লট করা থাকতে হবে। উদ্দেশ্য কি আমরা ব্যবহারের সময় একটু দেখব। এরপরে আমরা চলে যেতে চাই ভি ব্লকের ব্যবহারে। আমরা পাশের চিত্রটি খেয়াল করলে অনেকটা বুঝতে পারবো কেমনভাবে এটা কি ব্যবহার করা হয়। ওয়ার্ক হোল্ডিং টুলস, ডিভাইস এবং জিগ হিসেবে ব্যবহার করা হয়, ঠিক তো? আমরা জিগের কথাটা বলেছি, একটু আগে ফিক্সারের কথা বলেছিলাম। আমরা কিন্তু অন্য সাবজেক্ট থেকে জিগের ধারণা এবং ফিক্সার ধারণা পেয়ে গিয়েছি বা যাব। সেটি হচ্ছে আমরা একই সঙ্গে এটাকে গ্রিপিং করতে পারবো, আবার কখনো কখনো প্রয়োজন হলে আমরা কাটিং টুলকে কিন্তু নিয়ন্ত্রণ করার সুযোগটাও এখান থেকে আমরা পেতে পারি বা পাওয়া সম্ভব। এরপরেই হচ্ছে বৃত্তাকার বা বর্গাকার বিশিষ্ট কার্যবস্তুকে সমান দক্ষতায় আবদ্ধ করতে পারে। বর্গাকার কার্যবস্তুকেও কিন্তু আবদ্ধ করতে পারে, অর্থাৎ স্কোয়ার বারকে আমরা একের ভিতরে আটকাতে পারি। তারপরে হচ্ছে মেশিনিং এর জন্য মার্কিং বা লেআউট করার কাজে ব্যবহার করা হয়নি। আমরা তো সেই সকল কাজে বেশি ব্যবহার করি সাধারণত ওয়ার্কশপগুলোতে, আমরা বিভিন্ন পর্বে যে কাজগুলো করে এসেছি। এবং সিলিন্ড্রিক্যাল কার্যবস্তুর গোলাকৃতি পরীক্ষা করার কাজেও কিন্তু ব্যবহার করা হয়। এরপরে আমরা চলে যাই আরো কিছু ব্যবহারে। দীর্ঘ কার্যবস্তু সাপোর্ট দেওয়ার কাজে ব্যবহার করা হয়। মিলিং, ড্রিলিং ইত্যাদি মেশিনিং অপারেশনের ক্ষেত্রে ম্যাটেরিয়াল হোল্ডিং ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। আশা করি তোমরা নিশ্চয়ই সে সকল ব্যবহার নিজেরা হয়তো করোনি, কিন্তু করা তোমরা দেখেছো অথবা অনুমান করতে পারো এই সকল কাজে ব্যবহার করা সম্ভব। এরপরেই হচ্ছে সকল কিছু মিলিয়ে একটি ব্যবহার, সেটা হচ্ছে এই সকল কাজ যদি ব্যবহার করা সম্ভব হয় তাহলে নিশ্চয়ই একজন অপারেটর যে কিনা এই সকল কাজে সহযোগিতা পেতে চায়, এরকম একটি ডিভাইস যদি পেয়ে যায় ভি ব্লক, তাহলে তার কাজ করার সক্ষমতা বৃদ্ধি করে ফেলবে, বৃদ্ধি পেয়ে যাবে। সেই কারণে বলা হচ্ছে ভি ব্লক অপারেটর সক্ষমতা বৃদ্ধি করতেও ব্যবহৃত হয় বা ব্যবহার করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে আসতে চাই ভি ব্লকের যত্নে। খুব সোজা দুটো যত্ন: মরিচা দ্বারা আক্রান্ত হতে দেওয়া যাবে না, আর একটা হচ্ছে নিয়মিত সূক্ষ্মতা যাচাই করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা শেষ করে ফেলেছি। তোমাদের জন্য প্রশ্নোত্তরের পর্ব। তোমাদের এই আলোচনা থেকে আশা করি তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয়নি। যদি প্রশ্ন তৈরি হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টস অংশে লিখে জানাবে। আমরা আগামী ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করার বা আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি এইভাবে প্রতিটি সেশনে তোমরা এই কাজটি করার চেষ্টা করবে। আমরা কমেন্টসে লিখে দেবো যাতে কিনা আমি পরবর্তী ক্লাসে সেগুলো একটু ফলো করে উত্তর দিতে পারি। তাহলে আমরা একদম শেষ প্রান্তে চলে আসলাম, তাই না? আমরা বাড়ির কাজ দিয়ে দেই। আজকের সেশনের বাড়ির কাজ হচ্ছে চিত্রসহ একটি কম্বিনেশন সেটের গঠন কাঠামো বর্ণনা করে তুমি খাতায় লিপিবদ্ধ করবে এবং অ্যাঙ্গেল প্লেট এবং ভি ব্লকের 3টি করে ব্যবহার খাতায় লিখবে। এই দুটো অ্যাসাইনমেন্ট তোমার হোম অ্যাসাইনমেন্ট হিসেবে থাকলো আজকের সেশনের। এই দুটো সুন্দর করে তুমি সংরক্ষণ করবে এবং লিস্টটি খুললে তোমার বিষয় শিক্ষককে দেখিয়ে তোমার নম্বরটি নিয়ে নেবে। ধন্যবাদ সকল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ধন্যবাদ আমার এই সেশনে যে সকল শুভানুধ্যায়ী এবং যে সকল ভিউয়ার অংশগ্রহণ করলেন প্রত্যেকের প্রতি অনুরোধ যে আমাদের এই সেশনটি যদি পরবর্তী দেখতে চাই তাহলে নিচের ওয়েবসাইটটি ভিজিট করার অনুরোধ থাকলো। এবং সর্বশেষে পুনরায় সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার এই সেশনটি আনুষ্ঠানিকভাবে শেষ করছি।